আমি নেতা হব, আমি এমপি হব, আমি মেয়র হব, এইটার আমি একটা পরিবর্তন চাই। আপনি এমন একজনের কাছে প্রশ্ন করলেন যিনি রাজনৈতিকভাবে একজন আদুবাই। জনগণ কি চায়, সাধারণ জনগণ কি চায়, আমাদের মা বোনরা কী চায়, আমাদের ছাত্র সমাজ কী চায়, আমাদের তরুণ সমাজ কী চায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমরা কথা বলবো আজ আধ্যাত্মিক নগরী সিলেটকে নিয়ে। এজন্য আমাদের স্টুডিওতে সম্মানিত একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সিলেটের উন্নয়নে, সিলেটের মানুষ যাকে ভালোবাসে, সম্মান করে, এবং সিলেটের উন্নয়নে যাকে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের পরবর্তী সময়ে সেই অনুষ্ঠিত পথে যিনি সিলেটকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করেছেন, সেই মানুষ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার এই চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতা দেশ এবং বিদেশে প্রবাসে প্রত্যেকেই আমার আধ্যাত্মিক নগরী সিলেটের নগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান ব্যস্ত সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য। আপনি রাজনীতির মানুষ এবং রাজনীতির কর্মী, রাজনীতির নেতা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের গণতন্ত্রের সুরক্ষার আপোষহীনতার জন্য বাংলাদেশের রাজনীতিতে যাকে বিগত শতবর্ষে কিংবদন্তি বলা যায় নিঃসন্দেহে, আপনি সেই ব্যক্তিত্বের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে সবচেয়ে বড় পরিচয় আপনার, আপনি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী, সেই হিসাবে রাজনৈতিক কর্মীদের যে মূল কাজ উন্নয়ন, এবং আপনাকে অনেকে বলে থাকেন যে সাইফুর রহমানের হাত ধরে আপনি উন্নয়নের রুট ম্যাপ শিখেছেন, উন্নয়নের যাত্রা শিখেছেন এবং উন্নয়ন করার চেষ্টা করেছেন। আধ্যাত্মিক নগরী সিলেট, এবং এই সিলেট নগরী বাংলাদেশকে বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় বাহিরের একটি সিটি, যাকে দ্বিতীয় লন্ডন বলা হয়, লন্ডন সিটি বলা হয় যেটাকে। এই সিলেটকে নিয়ে আপনার কি স্বপ্ন ছিল, এবং আপনি একটা লম্বা সময় চেষ্টা করেছেন দায়িত্ব পালন করার, জেলেও ছিলেন দায়িত্ব পাওয়ার পর। এই যে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও আপনার এই এগিয়ে যাওয়া, এবং আপনার কি স্বপ্ন ছিল এই সিটিটাকে নিয়ে? দেখেন, ধন্যবাদ আপনার ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনের জন্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই জন্মলগ্ন থেকে তার ধারাবাহিকতায় আমি আজকে এই পর্যন্ত এসেছি, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আমাদেরকে যে দীক্ষা দিয়েছেন, আমাদের নেতা যেমন মরহুম সাইফুর রহমান সহ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বনির্ভর বাংলাদেশ, আমরা গ্রামীণ উন্নয়ন থেকে শুরু করে নগর উন্নয়ন, এবং আমরা কিভাবে জনগণের এই দেশটাকে স্বাবলম্বী করে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করে গেছি। তো যাই হোক, আমাদের সিলেটের মহান রাব্বুল আলামিন আমাদের পূর্ণভূমি সিলেট, হযরত শাহজালাল শাহপরান ৩৬০ অলিয়া শ্রী চৈতন্যের পিতৃভূমি। এই সিলেটে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটাকে আমরা আসলে যেটা মানুষের দ্বারা এই ন্যাচারাল বিউটিটা আনা অসম্ভব কঠিন, সেখানে মহান রাব্বুল আলামিন আমাদের ন্যাচারাল বিউটি সব কিছু দিয়েছিলেন। কিন্তু আমরা পরিকল্পনার অভাবে পরিকল্পিত একটি নগরী বা পরিকল্পিত একটা সিটি তৈরি করতে আমাদের যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল, আমরা সেইভাবে
সেই পদক্ষেপগুলো নিতে পারি নাই। দীর্ঘ প্রতীক্ষিত অবস্থার মধ্য দিয়ে আমরা সিলেটে একটি আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়ার আমলেই, আমি সংক্ষেপে বলতে যাচ্ছি, সবটা বললে অনেক সময় লাগবে, এটাকে বিভাগীয় শহরে পরিণত। প্রবাসে আছেন এবং নগরেও তারা যেহেতু শুনবেন, আপনি কি প্ল্যান করবেন বা আপনার স্বপ্নগুলো যদি শুনতে পারেন, তারা আপনার সহযোগিতা হয়তো আরো কাজে লাগবে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে বিভাগীয় শহর হিসাবে আমরা আমি এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রতিনিধি সিলেট সিটি কর্পোরেশনে দ্য ফার্স্ট জনগণের ভোটে নির্বাচিত। প্রথমে কাউন্সিলর ছিলাম 5 বছর, তারপরে আসলাম মেয়রে। মেয়রে আসার পরে তো আপনি জানেন পুরো 10 বছর তো আমি পাই নাই। আমি প্রথম মেয়র হওয়ার কারণেই আমাকে প্রথম দফায় একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাকে 3টি বছর জেলে পড়িলেন। তারপর থেকে এই পর্যন্ত আমি আমার প্রবাসী ভাই বোন, আমার সিলেটবাসী, সিলেটের নগরবাসী সবাই সর্বাত্মক সহযোগিতার কারণে আমি এই সিটিকে, প্রথমত 27টি ওয়ার্ডের এই সিটি ছিল, এটাকে আমরা সম্প্রসারিত করে এখন বর্তমানে 42টি ওয়ার্ডে নিতে সক্ষম হয়েছি। এবং এই সিটি কেন বর্ধিত করা হইল, যখনই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে গেছে যেতাম, তখন আমাদেরকে আমাদের এরিয়া ছোট, সবচেয়ে ছোট পিজি সিটি কর্পোরেশন থাকলেও তার মানে এরিয়াটা ছোট থাকার কারণে আমাদেরকে এই রেশিওতে আমাদেরকে সরকারের মূল রাজস্ব থেকে আমাদেরকে অনুদানটা অনেক কম দেওয়া হতো গ্রেডের কারণে। তো এটার জন্য আমি আমাদের একটা প্ল্যানিং করার জন্য প্রফেসর জামিল রেজা চৌধুরীকে, যিনি বাংলাদেশের খ্যাতনামা একজন প্রকৌশলী ছিলেন, আজকে তিনি নেই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, তাকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়েছিলাম। এবং তার সহযোগিতা নিয়ে সিলেটের পাবলিক ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এই সব ইউনিভার্সিটির এক্সপার্ট এবং সাবেক যারা বিভিন্ন প্রফেশনাল স্কিল্ড, এদেরকে নিয়ে আমি একটা কমিটি করেছিলাম। সেই কমিটির মাধ্যমে আমরা প্রথমে একটা মাস্টার প্ল্যান করতে সক্ষম হয়েছি। এটা অলরেডি আমরা ইয়ারডিতে, প্ল্যানিং মিনিস্ট্রিতে এটা সাবমিট করা হয়েছে। মোটামুটি একটা গ্রাফ এঁকে আমরা এই শহরকে আমরা একটা সুন্দর একটা সিটিতে রূপান্তরিত করার জন্য আমাদের মধ্যে যে সুরমা নদী আছে, সেই সুরমা নদী প্রত্যেকটা বড় বড় শহরে, যেমন লন্ডনের টামস নদী আছে, নিউ ইয়র্কে হাডসন রিভার আছে, এই নদীগুলোকে রেখেই কিন্তু শহরটাকে মানে বিল্ড আপ করা হতো। তা আমরা একটা মাস্টার প্ল্যান নিয়েছিলাম এবং এইটা নিয়েই আমি মাথায় কাজ শুরুও করেছিলাম। এখন হয়তো আপনারা গেলে দেখতে পারবেন যে সিলেটের সুরমা নদীর উভয় তীর আমরা মানে টুকর বাজার থেকে শুরু করে কুশিঘাট পর্যন্ত, এবং ওই দিক থেকে আমরা একটা মাস্টার প্ল্যান নিয়েছিলাম যে দুই দিকেই আমরা নদীর পাড়ে অন্ততকে 60-70 ফিট জায়গা প্রশস্ত করে আমরা এটা ক্লিয়ার করে নেব। জনসাধারণ এখানে জনসাধারণ যাওয়া আসা দিই না, এটা প্রথমত হলো নদীটাকে সামনে রেখে আমাদের ওয়াকওয়ে থাকলো, প্লাস আমাদের একটা এই সিটি, আমাদের একটা সুন্দর, এমন একটা সুন্দর সিটি, উত্তর দক্ষিণে আমরা লম্বালম্বিভাবে এই শহরটা, উত্তর এবং দক্ষিণ সুরমা। সো আমরা একটা প্ল্যানিং আসছিল, স্বপ্ন, আল্লাহ তাআলা হয়তো এই ফেজিজম শেষ হয়েছে, নতুন আমাদের যদি আমার দল ক্ষমতায় যায় তাহলে অবশ্যই আমি এটা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। কারণ আমাদের এলাকার এই নদীর পার ঘেঁষে আমরা মানে রাস্তায় একটা ওয়াকওয়ে থাকবো, এর পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক পার্কটা থাকবো, কবিদের আড্ডাটা, এইগুলো থাকলো, পাশাপাশি আমাদের একটা এই যে রেলওয়ে, এটা দুই দিকে চালু করলে হবে কি, ইউনিভার্সিটিতে কেউ যাওক আসুক,
কোর্ট পয়েন্টে আসতো তার কাজ বা ডিসির অফিসে আসতো, সে নদীর এক স্ট্রেট চলে আসবে, আসে সার্কিট হাউসের সামনে যদি একটা স্টপ ওভার থাকে, তাহলে এখানে নেমে মানুষ হেঁটে হেঁটেই তার জেলা প্রশাসকের কার্যালয় আছে। কারণ আমাদের শহরে কিন্তু মেইন ইম্পর্টেন্স যেটা আছে একই জায়গায় পড়ে গেছে, বা জেলা প্রশাসকের কার্যালয়, দায়রা জজের কার্যালয়, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই পুরো ট্রেজারি, এই সব নিয়ে হার্ট অফ দি সিটি। এর মধ্যে স্কুল 2টা আছে এখানে। তো সিলেট শহরের সবচেয়ে পানকেন্দ্র বন্দরবাজার, যেটা জিন্দাবাজার, এই কয়েক কিলোমিটার মধ্যে সব। আর যার জন্য আমাদের এই শহরে প্রচণ্ড যানজট লাগে এই জায়গায় এসে। তো আমরা ডিসেন্ট্রালাইজ করা তো এটা কঠিন ব্যাপার, বাট আমরা একটা মাস্টার প্ল্যানে রেখেছি যে আমরা হোলসেল মার্কেটগুলা এখান থেকে তুলে দিতে চাই। আমি এটা নিয়ে আসছি না, আমি আমার কথাটা কনক্লুশন করি। তো এইটাতে হলে হবে কি, আমাদের এই ট্রাফিক জ্যামটা অনেকটা কমে যাবে। পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে মানুষ অল্প পয়সায় মানুষ এখানে আসছে, এটা সিটিরও অনেক লাভ হবে। সিটি একটা নিজস্ব সোর্স অফ ইনকাম, তাহলে এমপ্লয়মেন্টের একটা সুযোগ হবে। আমাদের ছেলেমেয়েদেরকে বা মেয়েদেরকে সবাইকে যদি আমরা ওয়েল ট্রেন দিয়ে রাখি, তো এখানে দেখা যাব আমরা 2-3 হাজার শ্রমিক এমপ্লয়মেন্ট আমরা দিতে পারতেছি, এবং আমরা পাবলিককে সার্ভিস দিতে পারবো। এক, নদীপথটাকে আমরা একটু ক্লিয়ার করতে চাই। নদীপথটাকে ক্লিয়ার করলে আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে কি, আপনার নদীপথে যদি আমরা ট্রান্সপোর্টটা নেই, যেমন বালাগঞ্জ যান, বিশ্বনাথ এদিকে যান, আপনার জকিগঞ্জ যান, খানাইঘাট যান, সুনামগঞ্জ, ছাতক, যেদিকেই যান না কেন, নদীপথে যদি আমাদের এই মালামাল যায়, তাহলে আমাদের ক্যারিং অনেকটা কস্ট কমে আসবে। আমাদের এটা আমাদের আলাদা একটা ভিউ। পাশাপাশি আমরা গভর্নমেন্ট স্কুলের সামনে, সিলেটের জেলা স্কুলের সামনে, সার্কিট হাউসের সামনে যেভাবে গিঞ্জিম এই শহরে ঢুকলেই মনে হয় ট্রাক, ঠেলাগাড়ি, এইটা সেটা দিয়ে, এই যে আমাদের কালীঘাট পিয়াজপট্টি থেকে শুরু করে মাসিমপুরের সুটকিপট্টি পর্যন্ত এই পুরো নদীর পার এবং লালদিঘি একটা গেঞ্জাম, এবং এটাকে কেন্দ্র করে এই সার্কিট হাউসের সামনে আমরা যত ওয়াকওয়ে করেছিলাম, এখানে ট্রাক পার্কিং করে রেখে দেয়। তো আমরা হোলসেল মার্কেট টোটালি এখান থেকে তুলে নিতে চাই, একটু তুলে নিতে চাই। সুবানীঘাটের যে সবজি মার্কেট, এটাও তুলে নিতে চাই। আমাদের কদমতলিতে অ্যাজ এ হোল সিটির মদিনা মার্কেট যত হোলসেল মার্কেট, আমরা এটা তুলে নিয়ে যেতে চাই এই সিলেট পাইয়ার্স, যেখানে আমাদের ট্রাক টার্মিনাল করেছি। এর পাশে আমরা 20 একর জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিলাম, এবং আমরা ইনশাআল্লাহ অনগোয়িং প্রসেস, এটা ইমপ্লিমেন্টেশন হলে পরে চাইনিজ যার সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট হয়েছিল, তারা গোডাউন, কোল্ড স্টোরেজ, এখন এরা তো হোলসেল মার্কেট, তারা মাল স্টক করে রাখবে, এবং সেখানে আমাদের যদি সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে, আমাদের লোড আনলোডের গুলা যদি ক্লিয়ার থাকে, তখন ট্রাকগুলো এসে আমাদের ট্রাক টার্মিনালে ঢুকে শহরের কোথাও আর নোংরা পরিবেশের রাস্তায় যত্রতত্রভাবে তারা এটা ফেলবে না। পাশাপাশি আমাদের এখানে হোলসেল মার্কেটের ঢুকলেই যাতে মানুষ সব কিছু মানে ইজিলি পারচেজ করে, ছোটো ছোটো মিনি বাস পিক আপ দিয়ে অন্যান্য শহরে বিভিন্ন জায়গায় চলে যাবে। এটা করতে পারলে আমার কদমতলিতে রেল স্টেশনের এই সাইডটাও পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুল মার্কেট এখানে তুলে দেয়, আমাদের বাস টার্মিনালটা আর একটু এক্সটেনশন করে এটা মডার্ন বাস টার্মিনাল করা গেল, তাহলে যত্রতত্র বাসও থাকবে না। আর আমরা এই বারবার সুরমা নদীতে আমাদের এই 5টা-6টা ব্রিজ করে করে আমার নদীটাকে আমরা মেরে ফেলতেছি। আমি এখানে এই যে একটা সম্পর্ক প্রশ্ন, আমি এটা কন্টিনিউ করতে যাচ্ছি, এটার সঙ্গে একসঙ্গে আমি ব্রিফিংটা মনের থেকে ছুটে যাবে। তো আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশনের পিছনে লালদিঘিতে এইগুলা তো আর পিছনের কথা বলে লাভ নাই, যেভাবে হকার মার্কেট দিয়ে মানে এটাকে এমন একটা পরিবেশ, আমি মোটামুটি বিশাল এক জায়গা পরিষ্কার করে ফেলছি। পুরো লালদিঘি হকার মার্কেটটা আমরা এখান থেকে এই এলোমেলোভাবে না রেখে আমরা হাসান মার্কেট এবং যে কুদরতুল্লাহ
মসজিদের সামনের মার্কেট প্লাস রাজাজি সিজ এবং সিটি সুপার মার্কেট, এইগুলাকে আমরা এখানে বহুতল ভবন তৈরি করে আমরা একটা হাব তৈরি করতে যাচ্ছি। এখানে আমাদের মানে ল কস্টিং যারা যে ফুটপাতে হকাররা বসে তাদের জন্য আলাদা, শহরের অন্য রাস্তার উপর যাদের না গাড়ি পার্কিং, এখানে মেডিকেল সেন্টার, এখানে বিভিন্ন, যাতে এজ হোল সিটিটা একটা মাস্টার প্ল্যানের আওতায় এখানে নিয়ে এসে তারা এবং প্রত্যেকটাকে নদীর, এবং আমরা রেলওয়ে থেকে যদি কোনো প্যাসেঞ্জার নেমে এসে মনে করে সে এই মার্কেটে ঢুকবে, আমরা একটা নিচে ওই যে সাবওয়ে না, এটাকে আপনার এই যে আপনার ব্যাকলোল টানেল, ছোট্ট টানেল সিস্টেম, বাস টার্মিনাল থেকে বাস থেকে নেমে টানেলে মার্কেটে চলে আসলো, আমাদের রেলওয়ে স্টেশন থেকে নেমে সেখানে চলে আসলো। আমাদের এই যে আমাদের কস্টই করে, আমাদের এত গাড়ি ঘোড়া প্রয়োজন নেই, এবং এই এমট্রাক যদি এখানে যায়, এখানে মার্কেটের ভিতরে একটা লাইন নিয়ে যাওয়া যেতে পারে। তো এই প্ল্যানগুলো আসলে করা যায়, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে খুব এটা কঠিন না যদি আমরা সবাই অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলো পাই। আমরা ইতিমধ্যে কিন্তু এই মার্কেটের ফিজিবিলিটি স্টাডি করে, সয়েল টেস্ট রিপোর্ট করে, ডিজাইন প্ল্যান, এগুলা কিন্তু আমি অ্যাডভান্স করে, যে এটা মুখে যা বলছি তা না, এটা অলরেডি মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে এসে, এবং এই হাবটাকে কিভাবে করা যায় এবং হাসান মার্কেটটাকে কিভাবে গ্রিন পার্ক করে রাখা যায়, হাসান মার্কেট ব্যবসায়ীদেরকে কিভাবে, এখানে কোনো ব্যবসায়ীরা আমরা তুলে দেবো, সবাইকে অ্যাকোমোডেট করতে চাই। পাশাপাশি আমরা রাজাজি হাই স্কুল এই হার্ট অফ দ্য সিটি থেকে আমরা তুলে নিতে চাই অন্য জায়গায় তাদেরকে জায়গা দিয়ে, কারণ একদম বন্দরের মাঝখানে দুর্গাকুমার পাঠশালা, এখানে বাজারের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা এসে কী শিখবে। আমরা যদি এইটুক পুরোটা এবং পুরো সিটি কর্পোরেশনের সামনে থেকে কুতুবুল্লাহ মার্কেটের এইখান থেকে শুরু করে একদম রাজাজি স্কুলের সামনে সম্পূর্ণরূপে যদি ফ্রন্ট ওপেন থাকে, লালদিঘির পাড় যদি নদীর পাড় ওপেন থাকে, এটা সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয়ে যাবে, এবং মানুষ হেঁটে গিয়েও তো এই হাসান মার্কেট, যেটা অরিজিনালি আগে গোবিন্দ পার্ক ছিল, সেখানে একটা ব্যবস্থা করা। আমরা তো পৃথিবীর অন্য দেশে তো লোকজন হেঁটেই করে, তো এটা করতে গেলে আমাদের কতগুলো আমাদের পাবলিক ট্রান্সপোর্ট নিয়ন্ত্রণে আনতে হবে। আমাদেরকে এই কঠিন সিদ্ধান্ত বাট বাস্তবায়ন করতে গেলে সবাই এটাই আমাদের প্রবাসী ভাইদের ইনভেস্ট সেখানে লাগবে। তবে তাদেরকে ইনভেস্ট করতে গেলে তাদের যাতে প্রপারলি লজিস্টিক্স, যেটা তারা গিয়ে যাতে ওইখানে হয়রানি না হন, আমরা প্ল্যান করে রাখছি যে এখানে তাদের হয়ে আমরা যাতে অফিসিয়াল কাজগুলো আমরা করতে পারি। এর আগে যেটা হচ্ছে, আমাদের এই সিলেটকে যদি সুন্দর শহর বানাতে হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে হয়, তাহলে আমাদের এই প্রবাসে, আমাদের তো দেশের মেধাবী সব তো চলে আসছে, তো এখানে যারা লেখাপড়া করে হাইয়ার এডুকেশন নিয়ে ভালো ভালো ইউনিভার্সিটিতে কোয়ালিফাইড ছেলে মেয়েরা যারা আছে, আমি মনে হচ্ছে আমাদের গভর্নমেন্ট আসলেই আমি প্রস্তাব দেব, এটা রেডি করে রাখছি, অন্তত 200 ছেলেমেয়ের সিকিউরিটি, তাদের রেসিডেন্সিয়াল ব্যবস্থা, তাদের নিরাপত্তা সব দিয়ে, যে তোমরা আসো, তোমরা তোমাদের ইনোভেটিভ আইডিয়া দিয়ে কীভাবে করা যায়, কীভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের, কারণ এরা মডার্ন, এরা এই দেশের সব ফার্স্ট ওয়ার্ল্ডের সব কিছু তারা ভালো করে ওয়াকিবল। আমরা এই যে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তার থেকে তারা হয়তো সহজ পদ্ধতিতে আরও টেকনিক্যাল সাপোর্ট দিয়ে তোলে। এর কারণ আমি খুঁজতে পেলাম, আমি মেয়র থাকাকালীন সময়ে কোনো একটা প্রজেক্ট দিলে দেখা যায় যদি কোনো ফান্ডকে দিতাম, তাহলে তাদের ডিমান্ড চলে আসে 5 কোটি 6 কোটি দিতে হবে। তা আমি এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি আমাদের ইউনিভার্সিটি থেকে, সাদুলাল ইউনিভার্সিটি, ঢাকা বুয়েট ইউনিভার্সিটি, এইগুলোর থেকে আমরা ইমিডিয়েট পাস করে যেসব ছেলেমেয়েরা বেরিয়ে আসছে, আমি তাদেরকে প্রফেশনাল জব একটা, আমার দেখা গেছে 15-20 হাজার টাকা আমার একটা ছেলে মেয়ের তোলে খরচ করলে আমার তাতে কোনো ক্ষতি নেই। কারণ আমার যদি 2 কোটি টাকাও যায়, তাহলে আমি 24 আওয়ার্স তাদের কাছে সার্ভিস, এবং তাদের কাছ থেকে যে
অনেকে বলে যে এটা নিউ কামার। আরে নিউ কামার যারা বেরিয়ে আসছেন মডার্ন, তারা তাদের ইনোভেটিভ আইডিয়াটা অনেক ফাস্ট। তারা সব ঢেলে দিয়ে নতুন হিসাবে তারা নিজেকে, এদেরকে যদি আমি 200 ছেলে মেয়েদেরকে যদি আমি সেখানে ভালোভাবে রিসার্চ সেন্টার করে তাদেরকে যদি তাদের প্রজ্ঞা, তাদের প্রকৌশলী, তারপরে আমরা একটা ভালো, তাহলে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে। অন্যথায় স্বপ্নই থেকে যাবে। আর এটা করতে গেলে ডেডিকেটেড লোকের প্রয়োজন, এবং ডেডিকেটেড লোকের প্রয়োজন হইলে এখানে আমরা জানি আমরা অনেক ধরনের বৈষম্যের শিকার। তবে আমাদের একটা মনোবল আছে, আমাদের প্রবাসী ভাই বোনরা আছে, কিন্তু প্রবাসীরা যে এখানে ইনভেস্ট করবে তার সেই ইনভেস্টের সিকিউরিটি, তার এখানে একটা কাজের জন্য যাতে তার 6 মাস 1 বছর পিছনে হাঁটতে হাঁটতে পরে যেন ফিরতে না হয়, এইসব ব্যাপারে এনশিওর একটা আলাদা একটা কর্পোরেশন থেকে একটা ইনিশিয়েটিভ সিকিউর। আজকে যদি কর্পোরেট সিকিউরিটি বন্ড দেওয়া হয় তাহলে তার টাকার একটা নিশ্চয়তা থাকবে। গভর্নমেন্ট এটার তার এই টাকা ইনভেস্টের প্রতি তার সিকিউরিটি বন্ড দিছে। তো সিকিউরিটি বন্ড দিলে আপনার টাকা নিশ্চয়তা আছে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন। তো আগে তো এই পরিবেশ সৃষ্টি করতে হবে, ল অ্যান্ড অর্ডার সিস্টেম ঠিক করতে হবে, সন্ত্রাসমুক্ত নগর করতে হবে। আমাদের এই যে বিভিন্নভাবে আমাদের যে মানে স্লাম এরিয়া থেকে যে সকল আমাদের এইসব বখাটে ছেলে মেয়েদের আমাদের হোল সিটির মধ্যে এটা অন্যভাবে একটা ব্যবস্থা করে ফেলছে, এটাকে প্রতিকার করতে গেলে আমাদের ডেডিকেটেড কর্মী দরকার। পাশাপাশি আমি এও বলতে চাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, আমাদের সিভিল সার্ভিসে আমাদের কোনো লোক নেই, আমাদের মিলিটারিতে আমাদের কোনো লোক নেই, পুলিশে আমাদের কোনো লোক নেই, রাজনীতিতেও আমাদের ডমিনেট করার মতো ন্যাশনাল ইন্টারন্যাশনালি আমাদের আগে যে একটা পজিশন সেটা নাই। তো আপনার এলাকার উন্নয়ন হবে কি করে? এখন দরকার হচ্ছে, আমি বারবারই বলছি, আমাদের বিদেশে আমাদের যে সন্তান যারা আছে, যারা হায়ার এডুকেশন নিয়েছে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, আইটি সেক্টর থেকে আরম্ভ সব, এরা যদি তার দেশকে, তার এলাকাকে, তার এই স্বপ্নের সিলেটকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে চায়, তাহলে আমাদের এই প্রজন্মকে কাজে লাগাতে হবে। ধন্যবাদ আরিফ ভাই। আপনাকে একটা জিনিস, আপনি 42টি ওয়ার্ড হয়েছে 27টি ওয়ার্ড থেকে, এবং এই 42টি ওয়ার্ড এখন একটা স্ট্যান্ডার্ড বা গ্রেড হিসাবে আগামীতে যখন উন্নীত হবে এটি গ্রেড পাওয়ার যোগ্য। আপনি যে মহাপরিকল্পনার কথা বললেন এবং এটি একটি মহাকর্মযজ্ঞ, এটি বাস্তবায়ন করতে আদৌ কতদিনে সম্ভব? বা আমি জানি, ব্যক্তিগতভাবে আমরা জানি, সিলেটের মানুষ জানে যে ইউ আর ভিশনারি পারসন, আপনি চেষ্টা করলে সেটি পারবেন। কতদিন আপনি এটিতে লাগাবেন? কারণ আপনারও তো মানে মেয়র হিসাবেও একটা নির্দিষ্ট সময় থাকে। আপনি একবার নির্বাচিত হয়েছেন, দুবার হয়েছেন, আগামীতেও হবেন, পরের বার হবেন কি না, তখন আপনার যে একটা স্বপ্ন, আপনার যে এটি কিন্তু পরবর্তী জন রক্ষা করবেন কিনা সেটি একটি বিষয়। আমি একটা কথা বলি, আমাদের এটা ডেভেলপমেন্ট কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। তা আমাদের সময় হয়েছে কি, আমরা পরিকল্পনা করতে করতে আমার মেয়াদের শেষ অংশ চলে যায়, আর এই পরিকল্পনার ফাইলটা মিনিস্ট্রিতে যায়, তখন সরকার আমাদেরকে ধরেন সেটা বাস্তবায়ন করলেন না করার পরে এটা ওই থেকে যাবে। এর জন্য আমি যেদিন থেকে আমি মেয়রশিপ থেকে আমি অপশন নিলাম, এরপর থেকে কিন্তু আমি এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা গ্রাফ একে প্রোগ্রামগুলো সেট আপ করে ডিপিপি টিপিপি ফাইনাল করা আছে। এখন যে গভর্নমেন্ট আসবেন, আসার সঙ্গে সঙ্গেই, আগে তো আমি বলছি এবার নির্বাচনে যারা দাঁড়াবেন এমপি টিপি যাও দাঁড়াক, আগে আমাদের এই যে ডিমান্ড, চার্টার অফ ডিমান্ড, এইটার পক্ষে কারা কারা থাকবেন আমি জনগণের কাছে সেটা তুলে ধরবো। আমরা গোল টেবিল বৈঠক করব, আমাদের সবার ওপিনিয়ন নিয়ে বলবো যে আমাদের এটা চার্টার অফ ডিমান্ড, এইটা ফুলফিলে কারা আছেন। 1, 2 নম্বর, যাতে গভর্নমেন্টে নির্বাচিত হওয়ার পরের দিন থেকে যেন প্রত্যেকটা প্রজেক্টের কাজ শুরু হয়ে যায়, যাতে উইদিন 1 ইয়ারের মধ্যে প্ল্যানিং মিনিস্ট্রিতে। কারণ একটা ডিপিপি তৈরি করতে বছরের পর বছর লাগে। সিলেটে অনেক সমস্যা, বিশুদ্ধ খাবার পানির সমস্যা, এডুকেশনাল ইনস্টিটিউশনের, একটা ওয়ার্ডে যদি একটা প্রাইমারি স্কুল না থাকে,
এর থেকে লজ্জার বিষয় কি থাকতে পারে সিটির ভিতরে? যেমন ফর এক্সাম্পল 6 নম্বর ওয়ার্ড, এখানে একটা প্রাইমারি স্কুল নাই। আমরা একটা এই জায়গা নিয়েছিলাম, কিন্তু ওই কি বলে এটারে, প্রশাসনিক জটিলতায়, আমলাতান্ত্রিক জটিলতায়। এখন এইখানে মেয়র যেই হোক বাজু, তাকে লজিস্টিক সাপোর্ট এবং তাকে সেই এক্সারসাইজ করার মতো তাকে সুযোগ করে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে। আর যদি ইচ্ছা থাকে তাহলে সিলেটে সম্ভব। কেন সিলেটে সম্ভব? আমি যে রাস্তাগুলো সম্প্রসারণ প্রশস্ত করেছি, যদি সিলেটের নাগরিকরা সহযোগিতা না করতেন, সরকার না সরকারের বাবা আসলেও সেখানে এটা সম্ভব হইতো না। আমরা এই জায়গা জমি অধিগ্রহণ করতে গেলে 6 পিরিয়ড চলে যাবে। জায়গার অধিগ্রহণ দেখেন না, ঢাকা সিলেট অধিগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিয়ে এই যে জনগণ, আমাদের সিলেটের জনগণ কিন্তু তা এই প্রবাসী, বিশেষ করে প্রবাসের তো ম্যাক্সিমাম মানুষের বাড়িঘর দোকানপাট। তো এখন তারা যে তাদের মূল্যবান ভ্যালুয়েবল ল্যান্ড উইদাউট এনি কম্পেনসেশন, বাংলাদেশে কেন বিশ্বের কোনো জায়গায় আছে তার নিজস্ব ভূমি, কোটি কোটি টাকার ভূমি, লক্ষ লক্ষ টাকার জমি, ঘর ভেঙে, কারো বেডরুম ভেঙে, কারো বাথরুম ভেঙে মানুষ দিচ্ছে। এইটার জন্য রিওয়ার্ড দেওয়া উচিত সরকার সিলেটের নগরবাসীকে। এটার জন্য সেই সব প্রবাসী যারা বাড়িঘরের সেক্রেটারি, তাদেরকে আমি স্যালিউট করি এবং ইনশাআল্লাহ যদি আমি যে অবশ্যই তাদের এটাকে মর্যাদাশীল অবস্থায় নিয়ে যাব। এবং এটা দিতে গেলে যদি কম্পেনসেশন দিতে হতো 14,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিতে হতো এই নাগরিক। তো সিলেটের মানুষ কত বড় স্যাক্রিফাইস করেছে, মসজিদ ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু এটা করে দেওয়ার পরে এখন তার বাড়ির সামনে যে আশায় দিল রাস্তাটা, এখন যদি এখানে আবার বেভিটেস স্ট্যান্ড, ফোর্স্ট, কাঁচা বাজার, এইটা যদি বসে যায় তাহলে তো মানুষের মনে আক্ষেপ হবে, আমি দিলাম কিসের জন্য। আমি অত্যন্ত কষ্ট লাগে, আমি যখন চুয়াট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত ওয়ান ওয়ে রোড ছিল, এটাকে আমি 2 ওয়ে করেছি। এই জনগণ তার ভ্যালুয়েবল দোকান ভেঙে জায়গা দিয়েছিল। আমি এখানে রিক্সা বন্ধ করেছিলাম, একটু জায়গা আপনারা গাড়ি দিয়ে যান, অন্য একটু মানুষের যানজট মুক্ত একটু থাকুক, ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করে যাক। আবার যে আমাদের অবৈধ এই যে ভেহিকলসগুলো আছে, এখন এগুলা করতে গেলে সিলেটে কিন্তু যুদ্ধ করতে হবে। যুদ্ধ বলতে এই যুদ্ধ মানসিকভাবে, সামগ্রিকভাবে 24 আওয়ার্স যদি সেবক হিসাবে এখানে সিরিয়াসলি লেগে থাকা যায়। আমি তো মনে করি আমার একটা উইল ফোর্স হয়েছে, এর জন্য আমি বলছি যে আমি প্রবাসীদের কাছ থেকে, আমার দেশের, আমার নগরের বাসীর পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমি সরকারকে খুব একটা প্রয়োজন মনে হয়। আমার জনগণ নিয়েই আমি অনেক কাজ করে ফেলতেছি। আর সিলেটিরা যখন আনিনিমাস ইউনাইটেড হয়, তার খালি সিকিউরিটি চায়, নিরাপত্তা চায়, নিশ্চয়তা চায়। এই কয়েকটা জিনিস থাকলে আমরা নিজেরাই করার মতো এবিলিটি আমাদের আছে। আমি একটা জিনিস, এটা আমাদের চোখের সামনেই হলো এক্সাম্পল, আমরা অনেকেই জনপ্রতিনিধি হতে চান নানাভাবে। স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি, বলা হয় যে রাজনৈতিক কর্মীরাই জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু এ জাতীয় মিশন এবং ভিশনারি কাজ করা অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট। মনে করুন সিলেট এক আসন একটি গুরুত্বপূর্ণ আসন, বাংলাদেশে অত্যন্ত মর্যাদাপূর্ণ। এখানে একজন পার্লামেন্ট সদস্য আমাকে বানিয়ে দেয়া হলো। আনফর্চুনেটলি আমার উন্নয়নমূলক কাজের কোনো অভিজ্ঞতা নাই। আমি হয়তো বক্তব্য দিতে পারবো, আমি ভালো লিখতে পারবো, আমি ভালো গান গাইতে পারবো, আমি ভালো আবৃত্তি করতে পারবো, কিন্তু এই যে ভিশন, যেটা এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য আমরা সাইফুর রহমান সাহেবের পরবর্তী সময়ে আমরা আর দেখি নেই। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব অনেকটা করার চেষ্টা করেছিলেন, উনি সুযোগ পান নাই। এর পরবর্তীতে নাই, মানে এই মর্যাদাপূর্ণ আমরা মর্যাদা আমরা মন্ত্রী পেয়েছি, মানে দাপটে মন্ত্রী পেয়েছি, এমপি পেয়েছি, দাপট খাটিয়েছেন, কিন্তু আদৌ উন্নয়নের দাপট যেটা সেটি আমরা দেখি নাই। তো এটি নিয়ে আক্ষেপ আছে, সিলেটের মানুষের আছে, প্রবাসীদের আছে, যে আসলে কি হচ্ছে। আপনি এমন একজনের কাছে প্রশ্ন করলেন যিনি রাজনৈতিকভাবে একজন আদুবাই। এই জন্য বললাম আমাকে নিজেকে আদুবাই, যে আমি আমার ব্যক্তিগত, আমরা সেই পর্যায়ে হয়তো আমাদের সেন্ট্রাল পর্যায়ে আমরা সেইভাবে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারি নাই, যার জন্য আজকে আমাদের
ওই লেভেল পর্যন্ত আমাদের লোক নেই। দ্বিতীয়ত হচ্ছে শুধু এডুকেটেড একাডেমিক সার্টিফিকেট নিয়ে ডেভেলপমেন্ট করা যায় না। ডেভেলপমেন্ট করতে হলে মানসিকতার প্রয়োজন। আর এই ক্ষেত্রে সিলেটের জন্য এখন খুব সৌভাগ্য যে সিলেটে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তার এই যে সাদুলাল বিস্টিজ, এই জিয়াউর রহমানের ক্যাবিনেটে সাইফুর রহমান ছিলেন এবং জিয়াউর রহমানের ক্যাবিনেটে জিয়াউর রহমানের সঙ্গে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে সাইফুর রহমান যেভাবে ডমিনেট করে এলাকার জন্য কাজ করেছেন, পরবর্তী কোনো সংসদ সদস্য এই অঞ্চলের দৃশ্যমান কোনো কিছু দেখাতে পারেন নাই। এটা আমি অবভিয়াসলি বলতে চাই। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও বিভাগ থেকে শুরু করে মেট্রোপলিটন থেকে শুরু করে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে শুরু করে এই সব কিছুই বিএনপি সরকার, ইউনিভার্সিটি, হ্যাঁ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কলেজ, এখনও ইউনিভার্সিটি হওয়া দূরের কথা, এখনও কলেজটা এখনও এই পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার এনে হায়ার করে চালানো হয়। 17 বছর 20 বছরেও এটাকে কলেজে স্টার্ট দেওয়ার সব একাডেমিক ভবন থেকে সব শুরু আছে। তো এই বিষয়গুলোর জন্য আমি মনে করি যে আমাদের ভাগ্য ভালো যদি আমাদের দলীয় প্রধান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরা যেভাবে এই সিলেটকে আগলিয়ে রেখেছিলেন, সিলেটে উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন, তার চেয়ে এখন আমাদের দাবির জায়গা হচ্ছে জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেব যদি এখানে আসেন তাহলে আমরা যে অসুবিধার কথাগুলো বললাম, আমাদের যে মৌলিক অসুবিধার কথা যেগুলো বললাম, আমাদের বিশাল এবং সিলেটের মানুষ খুব আশাবাদী। তখন ইনিমাস সিলেটের এই উনার খালি এইখান থেকে যদি বলেন যে সিলেট বিভাগ থেকে আমি অভিভাবক হিসাবে সিলেটের দায়িত্ব, সিলেট বিভাগের দায়িত্ব এখান থেকে নির্বাচন, ওইটাতেই এই যে আমলাতান্ত্রিক যেসব জটিলতা আছে সেটা যাবে, সিলেট অন্য মাত্রায় চলে যাবে। এবং এটা আমাদের দাবির জায়গায় জন্য উনি আবার সিলেটের জামাই, তো কাজেই উনি আমাদেরকে বাদ দিতে পারবেন না সিলেট বিভাগ। এবং দীর্ঘ তার এই ফ্যাসিজমের সময় তার এটা কি কোন জীবন বলবো আমি জানি না, তাকে যেভাবে দেশান্তর করা হয়েছিল এই দীর্ঘ 17-18 বছর যাবৎ আমাদের ফ্লেভার এই ম্যাক্সিমাম জনগোষ্ঠীর একটা বিশাল অংশ নিয়েই উনি এখানে আছেন। তো কাজেই নিশ্চয়ই আমাদের দাবির জায়গাটা তো আরও স্ট্রং থেকে স্ট্রং, এবং আমার মনে হয় একটা এক্সাম্পল হয়ে যাবে কোনো দল মত নির্বিশেষে আমরা তখন সবাই আনইনিমাস ইউনাইটেডলি উনার কিছু সাধারণ মানুষ, এবং আমি মনে হয় লন্ডন থেকে মনে হয় কাউকে ধরে রাখতে পারবেন না, শত মানুষ চলে যাবে। সেটা আমি মনে করি আমাদের এই বঞ্চিত সিলেটের আমাদের এই অভিভাবকত্বের দায়িত্বটুকু খালি শুধু নিলেই সিলেট। আর একটু মনে হয় আরিফ ভাই একটু দ্বিধাদ্বন্দ্বে বলছেন, এভাবেই মনে হয় যে বঞ্চিত সিলেটের উন্নয়নের জন্য স্বাধীনতা পরবর্তী সময়ে সাইফুর রহমান সাহেব এবং পরবর্তীতে আর নাই, এই মুহূর্তে একজন ভালো অভিভাবক দরকার, যোগ্য অভিভাবক দরকার, এবং সেটি তারেক রহমান সাহেব যদি উনি নেওয়ার জন্য আমি অনুরোধ করবার জন্য তিনি আমাদের দলীয় প্রধান, তার রিপ্রেজেন্টেটিভদের স্পিরিটকে কাজে লাগানো, তার এই মৌলিক বিষয়গুলো তখন তার নলেজে থাকবে। যদি আল্লাহ তাআলা তাকে এই যতে ইনশাআল্লাহ সেটা হবে। আমার বিশ্বাস তিনি আমাদেরকে ফিরে দেবেন না। অবশ্যই তিনি আমাদের অন্ততপক্ষে সিলেটবাসীর এই প্রাণের দাবি আমার মনে হয় কোনোভাবে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। একটি কথা
আমরা যেটা এভাবে বলি মার্কেটে এসেছে, বাজারে এসেছে যে আপনি সিলেট এক এই গুরুত্বপূর্ণ আসনে তারেক রহমান সাহেবকে অনুরোধ করেছেন বা দাবি জানিয়েছেন, আবদার করেছেন যে আপনি এখানে নির্বাচন করুন, তাহলে আমরা ইউনাইটেড হতে আরো সহজ হবে। সিলেট বিভাগ, আমি নট অনলি সিলেট বিভাগের একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ আমাদের ইজ্জতের সওয়াল হয়ে যাবে যে আমাদের নেতা এখানে, উনি বগুড়ার দায়িত্ব নেবেন, উনি ফেরির দায়িত্ব নিতে, বাংলাদেশের যে কোনো জায়গায় দায়িত্ব, কিন্তু সিলেট তো আমরা দাবির জায়গাটা এটা আরো আমি দাবি করতে পারি, যেহেতু জামাই হিসাবে শ্বশুরবাড়ি সব কিছু হিসাবে উনি দেখবা ওনার পক্ষে, ওনার পরিবারের পক্ষে যদি উনি কাউকে দেন তাও আমরা মেনে নেব। আচ্ছা, এখানে যদি আরো একটু আগ বাড়িয়ে ডক্টর জুবাইদুর রহমান যদি ইলেকশন করেন, শুনেন, আমি তো ওইটা ছেড়ে, কারণ এটা অনেক দিন থেকে শোনা যাচ্ছে ডক্টর জুবাইদা সিলেট, ওইটা আমার দলীয় প্রধান, উনি এই ভালো করে সিলেট সম্পর্কে ওনার অভিজ্ঞতা রয়েছে। আমি বলছি যে উনি অথবা ওনার পরিবার সদস্য, আমরা ওনাদের পক্ষ থেকে একজন থাকলেই আমাদের এই বিভাগের সমস্যাগুলা সমাধান হয়ে যাবে। আজ পর্যন্ত আমরা আন্তর্জাতিক বিমানবন্দর মুখে বলি, এক বিমান ছাড়া আর কোনো বিমান গিয়ে নামে না, আমাদের বিমানবন্দরের কাজও আর শেষ হয় না, আমাদের ঢাকা সিলেট সড়কের রাস্তাও আজ পর্যন্ত প্রসারিত হয় না, আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট নাই। আজকে আমাদের পর্যটন নগরী বলি, বিছনাকান্দি, লালাখাল, তারপরে জাফলং, গোয়েনঘাট, এইসব এরিয়াতে আজকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আমরা নিতে পারতাম। এবং আমরা এখানে যদি ফরেন ইনভেস্টার নিয়ে যদি তাদেরকে হোটেল মোটেল এগুলা সিকিউরিটি দিয়ে দিতাম, এতদিনে তো চেহারা পরিবর্তন হয়ে যেত। এই প্রবাসীরাই ইনভেস্ট করতো যদি তারা সব ধরনের সিকিউরিটি পাইতো। আমাদের এইসব বিষয় চিন্তা করতে হবে সিলেটকে, নতুবা সিলেট বঞ্চিত হয়ে যাবে। পর্যটন নগরী কিংবা পর্যটন জেলা সিলেট বিভাগ, যেমন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই 4টা জেলাই এই বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের জন্য। এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোক্তারা তারা চেষ্টা করছেন এখানে যারা পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যেটি উদ্যোগ নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সিলেটে হচ্ছে না। এবং আমরা জানি অনেক প্রবাসীরা চান তারা কিছু করতে, এবং এগুলাতেই পর্যটন শিল্পের ডেভেলপমেন্টের জন্য তারা ইচ্ছুক, কারণ এগুলা বিকাশমান এবং এটার চাহিদা কখনো কমে না। আনফর্চুনেটলি সিলেটে এটি হয় নাই। আপনি সিলেট নগরীকে নিয়ে আপনার বিশাল পরিকল্পনা, এবং যখন সাইফুর রহমান সাহেব ছিলেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনি মুভমেন্ট করেছেন, ওনাকে সাথে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং অনেকেই এটা স্বীকার করে যে আরিফুল হক চৌধুরী প্রচেষ্টা ছিল এই কাজগুলো করার। ভবিষ্যতে আপনি কি শুধু আপনার এই যে নগর মহাপরিকল্পনা, না এই যে পর্যটন শিল্পটার দরকার, এবং যেহেতু জনপ্রতিনিধি আপনি নির্দিষ্ট একটি বলয়ে একটি জায়গার না থেকে কি আপনি এগুলোর চেষ্টা করবেন? ডেফিনেটলি, আমি তো আগেই বলছি বিছনাকান্দি তো সিলেট শহরের ভিতরে পড়ে না, আমাদের মাধবকুণ্ড তো সিলেট জেলার ভিতরে পড়ে না, মৌলভীবাজার জেলাতে পড়ে, শিমুলতলা সুনামগঞ্জে পড়ে, আপনার টেঙ্গারহাওর সুনামগঞ্জে পড়ে, আপনার এখানে এই যে লালাখাল পড়ছে জয়ন্তা গোয়েনঘাটে। তো এইভাবে বিস্তৃত সব জায়গায় আমাদের যে ন্যাচারাল বিউটি যেটা আছে, কিছু লাগে না, শুধু আমাদের ইনভেস্টারদেরকে সিকিউরিটি দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং কাজগুলো দ্রুতগতিকে তাদেরকে সমঝাইয়া দেওয়া। দেন উইদিন, আমি তো চ্যালেঞ্জ করি, আমার গভর্নমেন্ট গেলে আমি আমার দলের প্রধানকে বলবো, এটা মাত্র 1 বছরের ব্যবধানে সিলেট এই পর্যটনের চেহারা পরিবর্তন হয়ে যাবে। প্রয়োজন হলো ওই যে কমিটেড, এবং আমি এটা করতে চাইলেই সিলেটের মানুষ যদি সুন্দর কিছু দেখে আরও কিছু বেলাইয়া দেয়। এই জিনিসটা আমাদের বোঝা উচিত। আরে ভাই, একটা জিনিস আমাদের সিলেটে যেটি অনেকেই প্রবাসীরা এসে বলেন এবং নানা সময় এগুলো সংবাদপত্রের শিরোনাম হয়, যেটি আজ থেকে 20 বছর আগেও ছিল না এ ধরনের সিলেট নগরীর অবস্থা, কিন্তু বিগত 16-17 111-এর পরবর্তী সময়ে সিলেট নগরীর বিভিন্ন স্পটে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন পাড়া মহল্লায়
বিভিন্ন ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের একটি বড় ধরনের নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং আনফরচুনেটলি আপনার রাজনৈতিক, আপনার দলের না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের মাধ্যমে এই কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এটি অভিযোগ। আমি এটা রাজনৈতিক দলে, এটা বিগত 17 বছরে এই যে বিভিন্ন এলাকাভিত্তিক মানে স্লাম এরিয়ার, বস্তি কলোনির এইসব সিলেটের আপনার লোকাল কোনো ছেলে মেয়ে এগুলা মধ্যে কোনোভাবেই এখন পর্যন্ত ধরা পড়ছে, যতটা ধরা পড়ছে এই বস্তি কলোনির। এবং এইগুলারে ওই যে সস্তা মিটিং মিছিল করা, ওই যে ফ্লটেড কিছু নেতা তৈরি হয়, সুযোগ সন্ধানী হাইব্রিড নেতা, বা এদেরকে কি বলবো, ওই শুধু ওই ফেসবুক সর্বস্ব আর কিছু মিটিং করে একটা স্ন্যাপ তুলে এইটাকে প্রপাগান্ডা করা, কিন্তু এই লোকবল আনার জন্য এইসব। তবে আমি মনে করি আমরা যদি ইনশাআল্লাহ এটাকে সিরিয়াসলি, যদি সিলেটের যারাই নেতৃত্বে আসবেন এরা সহ প্রশাসন এইটাকে যদি মানে কঠিন হস্তে দমন না করা যায়, তাহলে সিলেট নগরীতে এ ধরনের মানে আগে সালিশ হতো। সিলেট নগরীতে বিভিন্ন সমস্যা, আপনারাই তো বিভিন্ন জায়গায় যে কোনো বড় ধরনের সমস্যা, বড় ধরনের সংঘাত সহিংসতা হয়ে গেছে, কিন্তু এটি খুব দ্রুত সমাধান হয়ে গেছে প্রশাসন ছাড়াই। স্থানীয় পর্যায়ে আপনারা এটা সমাধান করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বসে, মুরব্বীগণ বসে, কিন্তু এখন এগুলা তো হচ্ছে না। সিলেটের দুর্ভাগ্য, গত কয়েক বছরেই এই দুর্নামটা সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি ছিল, সিলেটে একটা ধর্মীয় সম্প্রীতির নগরী ছিল। সিলেটে এই বিষয়গুলো আগে এলাকার মুরব্বিয়ান বা আমাদের সমাজের বিভিন্ন বড় ভাইরা সবাই মিলে আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা ফ্যামিলি বন্ডিং ছিল। এখন তো হঠাৎ করে যেন কি হয়ে গেল, আপনার এই শহরে তার বাড়িঘর নাই, এই শহরে যার নাড়িবড়ি নাই, তাকে আপনি এই শহরের দায়িত্ব যদি দিয়া দেন বা দলের দায়িত্ব দিয়া দেন, আপনি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করেন? যে কোনো দলের, প্রত্যেকটা দলের গিয়ে দেখেন, সিলেট শহরের অরিজিনাল যারা মানুষ, সিলেটের যারা আদি মানুষ, এদের কেন এখন ফ্লটিং বাড়াটিয়ে আসছে, তাকেও দিয়া দিচ্ছেন, ওই থেকে কি আসছে, মানে এর জন্যই এই অবস্থা হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা আমাদের ভেবে দেখা উচিত, এবং এই ব্যাপারে আমাদের দেশে এবং প্রবাসে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনি একটু টাচ করেছিলেন, আমাদের দুর্ভাগ্য এটি যে সিলেটের শিক্ষা ব্যবস্থার এখন যারা সম্ভাবনা ছিল তারা বাহিরে চলে যায়, আর যারা সম্ভাবনা তৈরি হবে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আনফরচুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় সিলেট সর্বনিম্ন পর্যায়ে ফলাফল নিয়ে আসে। যেহেতু আপনি জনপ্রতিনিধিত্ব করেছেন, ভবিষ্যতেও করবেন, বা রাজনৈতিক কর্মী হিসাবে আপনি এ দায় এড়াতে পারবেন না। প্রত্যেকেই যারা রাজনীতি করেন, সামাজিকতা করেন, কেউ এই দায় এড়াতে পারবেন না, আমরা এড়াতে পারবো না। সিলেটের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে এগিয়ে নিয়ে আমরা অনুসন্ধান করেছি, এবং আমি যেহেতু আমার জেলা নিয়ে, আমার নগর নিয়ে, আমার সব কিছু নিয়েছি না, আমার সব কিছু তথ্যপত্র দিয়ে আমি বলছি, এটা সরকারের ব্যর্থতা, বিগত সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমি বলছি যে এটা যদি আপনারা জরুরি পদক্ষেপ না নেন, তাহলে তো এটার দায় দায়িত্ব আমাদের সকলে নিতে হবে। একটা জেলা শহরে প্রাইমারি স্কুলের শিক্ষক যদি 650 শিক্ষকের পদ শূন্য থাকে, তাহলে আপনি কিভাবে সেকেন্ডারি স্কুলের কথা চিন্তা করেন? আর সেকেন্ডারি স্কুলে যদি আরও অতজন পদ, আরও 200-300 পদ শূন্য থাকে, তাহলে কিভাবে আপনার হায়ার এডুকেশন কলেজ লেভেলে যদি টিচার না থাকে, প্রিন্সিপাল নাই, প্রফেসর নাই, শিক্ষা বোর্ডের ওইটা নাই, মানে
খালি শূন্য শূন্য শূন্য। কেন বাংলাদেশে? এই জন্য আমি বলছি আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অন্যান্য শিক্ষা বোর্ড সহ অন্যান্য ডিভিশনে গিয়ে দেখেন এতটা শূন্যের হার নেই। কিন্তু আমাদের বাজেটের যে শিক্ষার যে বাজেট এক্সাম্পল, আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তার শিক্ষার জীবন শেষ করে হতাশায় ভুগছে। কেউ আমরা দেখেছি অপরাধ প্রবণতায় মানে অনেকে লেগে যাচ্ছে। আমাদের বাজেটের টাকা ফেরত যাবে কেন? আমাদের শিক্ষা তো বাজেট, এই বাজেট বছর শেষে এটা ব্যয় না হলে এটা আবার ফেরত ট্রেজারিতে চলে যাচ্ছে। তাহলে কেন এগুলা, মানে এই বৈষম্য কেন সিলেটের প্রতি? এই যে আমি তো বললাম এটা তো মাত্র আপনি একটা সামান্য একটা বিষয় তুলে ধরেছেন। এটা বলতে গেলে কয়েক ঘন্টা স্পেসিফিক দিয়ে বলা হয় বৈষম্য যে কি পর্যন্ত সিলেটের বিরুদ্ধে করা হচ্ছে সেটা ডাটাওয়াইজ বলতে হবে। সড়ক যোগাযোগ, রেলওয়ে, বিদ্যুৎ, বিমান, যোগাযোগ ক্ষেত্রে বললাম, বিদ্যুৎ সেক্টর কই আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের সিলেটে আমি শুরু করেছিলাম। আন্ডারগ্রাউন্ড বিদ্যুতের আমি এই দরগাহ শাহজালাল থেকে সার্কিট হাউস বলেছি। আমি দায়িত্ব ছেড়ে আসার পরে এটা বাতিল করার কারণ কি? এটা তো আমার ব্যক্তিগত না, এই নগরবাসীর জন্য। তাহলে কেন এটার দায়ভার কে নেবে? এটা তো মানে যিনি বা যারা নিয়েছেন টেন্ডার হবে, কাজ হবে উপর দিকে না, এটা আমাদের করাপশনের আমাদের শুধু আমাদের বেলায় আসলেই ওনাদের হয়ে যায়। আর আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন প্রশাসনে বিগত ফ্যাসিজমের কারণে আজকে প্রশাসনের কাছে জনপ্রতিনিধির কোনো মূল্য নাই। কারণ জনপ্রতিনিধি তারা ভালো করে বুঝছে এরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন। কাজে আমাদের এখন এই যে হাইব্রিড প্রশাসনের মধ্যে যে দুর্বৃত্তায়ন, এটা যদি মানে সংস্কার করতেছেন ওনারা, এইটার কি সংস্কার করলে? এখনও তো এই পেতার তারা বসে আছে সব জায়গায়। সংস্কার বলে 9 মাস তো চলে গেল। তো এই সব জায়গাগুলোতে কিভাবে এখনো যদি ওই বিশিষ্ট এলাকার যারা একদম ছাত্রলীগ কর্নেওয়ালা মানে কর্মী এখনো যদি ওই এসটি ইমামের পিএস যদি ভালো জায়গায় বসে থাকে, এখনো যদি চপ্পু মিয়ার এখানে ওই দুশোরে এখানে বসে থাকে, এখানে হোম মিনিস্ট্রিতে যদি এখানে বিভিন্ন লেভেলে বসে থাকে, এখানে যদি আপনার এই লোকাল গভর্নমেন্টে, এস্টাবলিশমেন্টে, ফিন্যান্সে, হেলথে, তো কাকে কি বলবেন? বিশাল সংস্কারযোগ্য প্রথমেই আপনাদের হয়তো যদি আপনার ক্ষমতায় যান হাতে নিতে হবে, এটি একটি বড় কাজ শুরু হয়ে যাবে। সিলেটের তরুণদের একটি বড় অংশ প্রবাসে চলে যাচ্ছেন এবং যারা দেশে আছেন, প্রবাসে যারা চলে যাচ্ছেন তারা হয়তো দেশে ফিরবেন কিংবা দেশে ফিরবেন না। তারা তাদের জীবনটাকে একটি পর্যায়ে তাদের স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু দেশে যারা আছেন সেই সব তরুণ যারা, তাদেরকে নিয়ে আপনার কী ধরনের প্ল্যান? দেশে এবং বিদেশে আমার যেখানে লেখাপড়ার জন্য যারা বিদেশে আসছেন তাদের প্রতি অনুরোধ থাকবে। আর প্রবাসী যারা বিত্তবান, যারা সমাজ নিয়ে কাজ করেন, যারা সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন, তাদের প্রতি সরকারের মুখাপেক্ষী না হয়ে আমরা একটা যদি মানে আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে ওয়েল এডুকেটেড করে বিসিএস ক্যাডারে আমরা ওই কোর্স কমপ্লিট করে ওদেরকে কম্পিটিশনে নিয়ে আমাদের টার্গেট বাই আমি আর কিছু এখানে সিভিল সার্ভিস থেকে শুরু করে সব সার্ভিসে যদি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে ওই যে বললাম 200-400 নেন, এখান থেকে নিয়ে তাদেরকে পুরো গাইড, ওইখানে যদি আমাদের কিছু ইনভেস্ট হয়, আমাদের যদি কিছু অনেক মেধাবী আছে তার বাবা মার কাছে পয়সা নাই, সে এই বিশেষ কোর্স কমপ্লিট করতে তাকে যে পর্যন্ত টাকা পয়সা, ওইখানে আমাদের সকলে ইনভেস্ট করা দরকার। এইটা যদি আমরা করতে পারি তাহলেই দেখেন না এবার 5 জনে, আমি একটা এক্সাম্পল দিই, 6-7 জন মাত্র সিলেটের বিসিএস ক্যাডারের ছেলেমেয়েরা আছে মিনিস্ট্রিতে। বাইবাতে ডিসি ফিট লিস্টে একটা ছেলেমেয়েও নাকি ফিট না। সিলেটের হইলে ফিট না, কিভাবে হইলে ফিট হয় আমি জানি না। 6-7 জনে পরীক্ষা দিছে, মাত্র আছে একজনও তারা ফিট লিস্টে তাদের যোগ্যতা আসলো না। আর ফিট লিস্টে সকালে ফিট, দুপুরে
আনফিট। এখানে তো ওই যে আর্থিক লেনদেন আর নানা ধরনের দুর্নীতি এবং রাজনৈতিক পরিচয়, অনেক রাজনীতি না করার কারণে অনেকেই ফিট লিস্টে যেতে পারেন না, এটাও হয়েছে। এই 16 বছর অতিমাত্রায় হয়েছে। আরিফ ভাই, আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেক দিয়েছেন এবং সিলেটকে নিয়ে আপনার একটি বড় স্বপ্নের কথা বলেছেন। একটি স্বাভাবিক প্রশ্ন, এবং এটি রাজনৈতিকভাবে না নিয়ে ব্যক্তিগতভাবে আপনি নিতে পারেন। শোনা যাচ্ছে আপনি সিলেটে যে কোনো সংসদীয় আসনে ইলেকশন করতে পারেন, বা আপনি আপনার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা কেউ চাচ্ছেন আপনি পার্লামেন্ট ইলেকশন করেন, আবার কেউ চাচ্ছেন আপনি সিটি কর্পোরেশনকে এতিম, অনেকে এইভাবে বলেছেন যে 42টা বানিয়ে 27 থেকে 42 বানিয়ে, সো এটা এতিম হয়ে গেছে এখন। মানে আগে যে আপনাকে অনেকে এই যে ফাটাকেষ্ট বলতো, যে সিলেটে ফাটাকেষ্ট না হলে চলে না, এ ধরনের একটা ওয়ার্ড মজা করেই বলতো। তো আপনি আসলে 42টা ওয়ার্ডের জন্য থাকবেন, নাকি আরো একটু ন্যাশনাল দিকে যাবেন? আমি একটা কথা বলি, নির্বাচিত হইলেই যে কাজ করা যায় আর নির্বাচন না হইলে যে কাজ করা যায় না, সেটা ঠিক না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, আপনাকে একটা কাজ করতে গেলে একটা প্রশাসনিক দায়িত্ব নিতে হবে এবং সেই জায়গায় যেতে হবে। আমি বিগত এই ফেসিলিটির সময় 2বার নির্বাচিত হয়েছি। আমাকে কমপ্লিটলি আমার নগরবাসী আমাকে তাদের লাইফের রিস্ক নিয়ে, তারা অনেকেই মামলা খেয়েছেন, এখন পর্যন্ত তারা কোর্টে বারিন্দা যেতে হচ্ছে। তো আমি যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে বা রোডম্যাপ ঘোষণা হবে, আমি আমার জনগণ, আমার যারা আমার দুঃসময় যারা আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, দল আমাকে নমিনেশন দিয়েছে, জনগণ আমাকে ভোট দিয়েছে, জনগণ তো আসল মালিক। আমি তাদের কাছে যাব, তাদের একটা অপিনিয়ন নিয়ে তারপরে আমি দলের কাছে প্রস্তাব দেব। ইনশাআল্লাহ আমার মেজরিটি জনগণ আমাকে যে পরামর্শ দিবে, আমি তাদের পরামর্শের বাইরে আমি কিছুই করব না। আপনার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা অনেকেই অনেক অন্য সময়ের চেয়ে ফুরফুরে মেজাজে আছেন। আপনি আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, এবং আপনার শুভানুধ্যায়ীরা না বললেও তারা ভিন্ন স্বপ্ন দেখেন। কি আসলে হচ্ছেটা কি অন্তরালে? সংবাদপত্রে এগুলো আসছে যে মিশন সফল, মিশন সাকসেস, এই ধরনের অনেক কথা। আমি যদি এত দূর থেকে এসে যদি আমার দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে যদি আমি এইটুকু আত্মতৃপ্তি নিয়ে না যাইতে পারি, তাহলে আমি রাজনীতি করি কেন? আমার নেতা আমাকে যে ধরনের আমাদের সমস্যার কথা বলেছি, রাজনৈতিকভাবে সব কিছুই আমি ওনাকে ডিটেলস করে বলেছি। তো উনি আমাকে তো একটা গাইডলাইন দিয়েছেন, ইনি আমাকে কতগুলো বিষয়ে সিগন্যালও দিয়েছেন। তো আমি খুবই হ্যাপি, এবং আমি দেখলাম আমাদের চাইতে আমাদের নেতা আমাদের জেলা এবং বিভাগ সম্পর্কে তিনি কিভাবে এটা মানে জনগণের এই সমস্যাগুলা, আমরা যদি ক্ষমতা পাই, আমরা যদি দলে সরকার যাই, তো আমি আমার নেতার এই বক্তব্যে বা আমার নেতার যে গাইড, আমি অসম্ভব আশাবাদী। এবং আমি ওনার কাছ থেকে আমি যে সিগন্যালগুলো পেয়েছি, আমি মনে করি আমরা আমাদের সিলেটের দাবি দাওয়া এগুলা পূরণ হতে বেশি সময় লাগবে না। আপনি কি ধরনের একই সাথে আমি বলতে চাই, আপনাদের মনে রাখা উচিত, আমার নেত্রী অনেক কিছুর পরে আমার নেত্রী 2বার আমাকে নমিনেশন দিয়েছেন। এই দল আমাকে প্রতিষ্ঠিত করেছে। এই দলের কাছে যখনই আমি দিয়েছি, জনগণের প্রতিফলন আজ বাস্তবায়ন করেছে আমার দল। এবং আমি আমি বুঝি না, আমার সব হবেই স্বাভাবিক কারণে আমি নতুন বাংলাদেশের বিজয়ের পরে আমি আমার দলীয় প্রধানের সঙ্গে কথা বলতে পেরেছি, মন খুলে কথা বলতে পেরেছি। তিনি আমার সব কথা শ্রবণ করেছেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। তো আমি সব কিছু অনেকগুলো পজিটিভ, এবং উনি অনেকগুলো রেড সিগন্যালও দিয়েছেন এই জিনিস হতে পারবে না। তো ইনশাআল্লাহ আমি ওনাকে কমিটমেন্ট করে আসছি, আপনার সিদ্ধান্তের বারে কোনো কিছুই হবে না।
এবং আমরা শেষ পর্যায়ে, আপনার অনেকগুলো মিটিং বাকি আছে। আপনি আগামী দিনে যে দায়িত্বই গ্রহণ করেন না কেন, আপনার দল আপনাকে যে দায়িত্ব দেখ, জনগণ আপনাকে যে দায়িত্বে ভোট দিয়ে নির্বাচিত করুক, সিলেটে আপনি একটি কথা বলেছিলেন যে সিলেট অভিভাবক শূন্য, নেতৃত্ব শূন্য, যে কারণে আজকে তারেক রহমান সাহেবকে এই সংকটকালীন পরিস্থিতিতে দায়িত্ব নিতেই হবে, হয়তো বা তার একান্ত কোনো প্রতিনিধি, পরিবারের প্রতিনিধিকে নেয়াই লাগবে। আগামী দিনে সিলেটের যে গুরুত্বপূর্ণ 19টি আসন আছে, সেখানে আপনি আপনার ব্যক্তিগত রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কি স্বপ্ন দেখেন, যে কেমন প্রতিনিধি দরকার? কারণ শিক্ষা, স্বাস্থ্য, মানে সিলেটটা পুরোটাই বঞ্চিত, এই বিভাগটা কিচ্ছু নেই। এই বিভাগটার দৃশ্যমান কসমেটিক্স যে একটা বলা যায়, কসমেটিক্স কিছু কাজের বাইরে কিছু নেই। তো এইগুলো থেকে বের হয়ে সত্যিকার জনপ্রতিনিধি, কেমন জনপ্রতিনিধি আপনি দেখতে চান? আপনি একজন জনপ্রতিনিধি। আপনার প্রশ্নটা আমি আনসার পেয়ে গেছি আমার নেতার কাছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা অনুযায়ী জনমতের এই প্রত্যাশা পূরণে আমার মনে হয় উনি যে লাইনে গেছেন, আমরা অনেকে নিজেকে অনেকভাবেই বলে থাকি। আমি জাস্ট সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করতে চাই না, কারণ আপনি ফ্লুয়েন্টলি বললে ভালো হয়। কারণ নির্বাচন কেন্দ্রিক সময়ে আমরা দেখি, আমি মনে করেন মানে যারা টাকা ইনকাম করেন, যাদের টাকা আছে, টাকাটাকে প্রাধান্য পেয়ে যায়। আনফর্চুনেটলি এটা হয়ে যায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়। জনপ্রতিনিধি যারা হতে চান, টাকা নিয়ে একটা হয়, কিন্তু পাবলিকের পালস, জনগণের হার্ট পূজার মতো কি কাজ দরকার আমার, আমি নির্বাচিত হয়ে আমি নিজেকে তৈরি করব না আমি জনগণের জন্য ঢেলে দেব। দিস দ্য এক্সাম্পল সিলেটের রাজনীতিতে সাইফুর রহমান সাহেব ঢেলে দিয়েছিলেন। সিলেট আমার কাজ না হলে আমি মানে অন্য কাজ নিয়ে না আসাই ভালো, এ ধরনের একটি পরিবেশ তৈরি করে দিয়েছিলেন তিনি। আমার মনে হয় টাকা না সত্যিকারের মানে জনগণের মনে হয় এই চিন্তা ভুলে যাওয়া উচিত। আমি আমাদের দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝলাম, যে ওইসব বাইরে এই প্রপাগান্ডা যাই করেন না কেন, এবার মনে হয় সেটা হবে না। এবং আমাদের বিশ্বাস এই নির্বাচন জীবনে তিনি ভালো করে একদম আমাদের সবাই এক্সরে রিপোর্টটা ওনার কাছে আছে। আমার মনে হয় কিছু লোক আছে যে ওই এরিয়ার কিংস্টন, ওই এরিয়া বসন্তের কুকিল না, ওইখান থেকে বেরিয়ে আসে বলে নেতা আমাকে সব দিয়ে দিচ্ছেন, আমি কনফার্ম হয়ে গেছি। এখন পর্যন্ত 300টা সিটে কাউকে উনি কনফার্ম করেন, ওনার নিজেরটাও তো কনফার্ম করেন নাই। তো দলের আগে নির্বাচন তফসিল ঘোষণা হোক, একটা নির্বাচনী বোর্ড হবে, দলে তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করবে তারপরে। তবে ওই সব ধাপ্পাবাজি, আমি এটাই খোলামেলা বলছি, যে যারা ভাইয়ার নাম বিক্রি করবে, আর উনি এটা বলেছেন, সঙ্গে সঙ্গে তিরস্কার করা। উনি বললে ওনার লাইনে, ওনার চ্যানেলে, আমাদের দল আছে, দলের চেইন অফ কমান্ড আছে, সেদিকে এই দলের বাইরে দলের বাইরে বা চেইন অফ কমান্ডের বাইরে যদি কেউ কিছু বলে থাকে, এটা একদম মিথ্যাচার। দলের চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে চলবে। এবং আপনার প্রশ্নটা যেভাবে আছে, আমার মনে হয় তিনি প্রতিনিধি নিয়োগে আমার মনে হয় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করবেন। এবং আমার মনে হয় বিগত দিনে যেসব ক্যান্ডিডেট যেভাবে সিলেকশন হয় না কেন, আমার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেসব সিলেকশন করবেন, আপনারা নিশ্চয়ই এখানে একটা চমক দেবেন। না, আমরা এ ব্যাপারে ভালো আশাবাদী হতে পারি, কারণ ওনার বিভিন্ন বক্তব্যে উনি বলেছেন যে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের কাছে যাওয়া লাগবে, এবং কয়েকদিন আগে একটু বলেছেন যে আপনারা মাছির মতো ভন করে ঘুরতে হবে জনগণের পিছনে, জনগণ আপনাদের পিছনে না, আপনারা জনগণের সাথে যান, জনগণ ভোট দিলে। ইজ দ্য স্মার্ট। এটা উন্নত বিশ্বে যেটি নির্বাচনী ব্যবস্থায় জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে যেতে হয়। আমাদের প্রত্যাশা, আমাদের বিশ্বাস, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন অবশ্যই জরুরি, এবং জনগণের পালস বোঝেন, জনগণের মন বোঝেন, হার্ট বোঝেন যারা, তারা
নির্বাচিত হয়ে আসুক। সিলেট নগরী এবং আমাদের প্রবাসীদের নানা সমস্যা থাকে, খুবই সংক্ষেপে আপনার সময় অনুযায়ী আপনাকে দিলাম। এই সময়টা আপনি আমাদের প্রবাসী এবং সিলেটবাসীর প্রতি আপনার আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং কিছু বলার থাকলে বলুন। আমার মনে হয় সবচেয়ে বেশি এটা উন্নয়ন টুন্নয়ন সবই একটা কন্টিনিউয়াস প্রসেস। একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি যদি থাকে, একটা গণতান্ত্রিক সরকার থাকে, তাহলে আমাদের এইসব যে ছোটোখাটো যেগুলো আছে এইসব সমস্যার সমাধান করতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যেখানে জবাবদিহিমূলক সরকার থাকবে না, যেখানে গণতান্ত্রিক সরকার থাকবে না, যেখানে অন্যের কথা বলার অধিকার থাকবে না, স্পেস থাকবে না, সেই সব থাকলে তো যা হবার এই 17 বছরে তা দেখলেন। তা আমার বিশ্বাস আমাদের দলীয় প্রধান যেভাবে আমার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমি মনে হচ্ছে যে আমাদের বিশেষ করে প্রবাসী প্রতি তার একটা সেফট কর্নার, এবং আমার সিলেট বিভাগ নিয়ে আমি কথা বলছি, উনাকে সিলেট বিভাগের নেতা বললে হবে না, উনি হচ্ছে সারা বাংলাদেশের অভিভাবক। তো সারা বাংলাদেশের অভিভাবক হিসাবে আমরা আমাদের তরফ থেকে আমরা এটা অ্যাপ্রোচ করেছি। নিশ্চয়ই উনি তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে হোক, তার পরিবারের সদস্য দিয়ে হোক, সেটা উনি মনিটর করবেন। আর আমি আপনাদের প্রবাসী ভাই বোনদের কাছে এটুকু বলতে চাই, দেশে বিদেশে আমরা সবাইকে আমাদের নেতা, আমাদের রিপ্রেজেন্টেটিভ কে হবেন এর জন্য আমরা নিজেরা ক্যাম্পিং এখন থেকে শুরু করি। রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঠিক করবেন আমি নেতা হব, আমি এমপি হব, আমি মেয়র হব। এইটার আমি একটা পরিবর্তন চাই, যে না আমরা বুঠার, আমরা বলে দিচ্ছি তুমি এমপি ক্যান্ডিডেট। দলের কাছে মেসেজ যাক, জনগণ কি চায়, সাধারণ জনগণ কি চায়, আমাদের মা বোনরা কী চায়, আমাদের ছাত্র সমাজ কী চায়, আমাদের তরুণ সমাজ কী চায়, তাদের মতামতের ভিত্তিতে আমার মনে হয় ক্যান্ডিডেট একদম রুট লেভেলে থেকে এই 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 প্রসেসটা যদি নিয়ে আসা হয়, দলের ভিত্তি থেকে দেবেন, দলের মধ্যে কারে কারে দিবেন সেটা যদি জনগণের প্রত্যাশা হতো, যারা ভোট দিবেন, যারা তাদের আগ্রহটা যদি মেসেজটা প্রকাশ করেন, এটা একটা নতুন এক্সারসাইজ, নতুন বাংলাদেশের নতুন এক্সারসাইজ শুরু হবে। তখন জনগণের ওই প্রত্যাশার সঙ্গে এই দাবিটা কিন্তু স্ট্রং হবে। তখনই একজন ভালো প্রতিনিধি বেরিয়ে আসবেন। তখন এই যদি জনগণের প্রত্যাশার বিরুদ্ধে কেউ হয়, তখন কিন্তু জনগণই এর ভোটের মাধ্যমে জবাব দিতে পারবে। ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, জনপ্রিয় মেয়র এবং জনগণের তিনি নন্দিতই ছিলেন তার সময়টাতে, তিনি যে কাজ করেছেন। জনাব আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার এই দুঃসময়ে তিনি তার দলের জন্য যে কাজটুকু করেছেন সেটি অবশ্যই মূল্যায়ন করবে তার দল, সেটি আমরা প্রত্যাশা করি। এবং সিলেট নগরীকে নিয়ে তিনি যে বিশাল কর্ম পরিকল্পনা তৈরি করেছেন, আমাদের বিশ্বাস তার পূর্ববর্তী কাজগুলার মূল্যায়নে তিনি সেটি পারবেন। তাকে যদি সেই সুযোগ দেওয়া হয় তিনি চেষ্টা করবেন অবশ্যই, এবং সেটি তিনি রাজনৈতিক কর্মী হিসাবে এবং জনগণের প্রতিনিধি হিসাবে যেহেতু কাজ করেছিলেন সেটি তিনিও প্রত্যাশা করেন এবং তিনি বিশ্বাস করেন তিনি সম্ভব, এবং পরিকল্পনা তিনি হাতে নিয়েই আছেন। আমরাও চাই আমাদের জনগণের প্রতিনিধিরা ভিশনারি এবং মিশনারি হন, সেটি প্রত্যাশা। আমরা সেই কথাগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস আধ্যাত্মিক নগরী সিলেটের জনগণ সেটি মূল্যায়ন করবেন। জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। আমরা জনগণের কাছে এই মেসেজগুলো দিতে চেয়েছি যে উন্নয়ন অগ্রগতির জন্য পরিকল্পনা এবং মিশনারি নেতৃত্বের প্রয়োজন। আপনি সেই প্রত্যাশা সিলেট নগরবাসীর বাস্তবায়ন করবেন। আমাদের আলোচনা রাজনীতির বাহিরে ছিল না, তারপরও আমরা রাজনীতির আলোচনা করেছি, জনগণের কথা বলেছি, উন্নয়নের কথা বলেছি। কাউকে ব্যক্তিগতভাবে কষ্ট কিংবা কারো প্রতি মনোকষ্টর কারণ হওয়ার জন্য নয়। আমাদের বিশ্বাস আপনারা এই বিষয়গুলোকে বিবেচনায় রাখবেন। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।